আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি প্রশ্ন করেছেন যে ডোপামিন রিসেপ্টরের সাথে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মোটাইলিটি এটা নিয়ে আপনার একটু কনফিউশন হচ্ছিল। তো আমরা ইনশাল্লাহ আজকে সেই ব্যাপারটা খুব ব্রিফলি সামারাইজ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি বলি যে আমরা যেই ডোপামিন নিয়ে এত কথা, এই ডোপামিন কাজ করে ডোপামিন রিসেপ্টরের উপরে। ডোপামিন রিসেপ্টর দুই ধরনের, একটা হলো D1 টাইপ আর আরেকটা হলো D2 টাইপ। কেমন? D1 টাইপ এটার সাথে আছে D1 এবং D5 এবং এই দুজনেই হলো GS কাপলড। আর D2 এর সাথে আছে D2, 3 এবং 4 এই তিনটা রিসেপ্টর এবং এরা GI কাপলড। ঠিক আছে? সো GS কাপলড মানে হচ্ছে সাইক্লিন AMP বাড়ায়, আর GI কাপলড মানে হলো সাইক্লিন AMP কমায়। এখন এই যে সাইক্লিন AMP যখন বাড়ে তখন সাইক্লিন AMP ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ অ্যাক্টিভেশন হয়। এখন এই সাইক্লিন AMP ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজের ফাংশন মানে সে কী করবে এটা ডিপেন্ড করে সেলের উপরে। ইট ডিপেন্ডস অন সেলস। যেমন সে অন্য সব সেলে স্টিমুলেটরি ইফেক্ট প্লে করে, যেমন নিউরোনাল সেল, হ্যাঁ, অথবা যে কার্ডিওমায়োসাইটস, হ্যাঁ, এই সকল জায়গায় সেই স্টিমুলেটরি ইফেক্ট প্লে করে। কেমন? কিন্তু স্মুথ মাসল সেলে সে ইনহিবিটরি ইফেক্ট প্লে করে। তার কারণ কি? তার কারণ হলো, দেখেন, আমি যদি একটি স্মুথ মাসল সেলস আঁকি, এটা হলো একটি স্মুথ মাসল সেলস, ধরেন এই স্মুথ মাসল সেলসে এটা হলো আপনার D1 রিসেপ্টর এবং এই জায়গায় এখন বাইন্ড করলো ডোপামিন, ফলে সে অ্যাক্টিভ করবে GS কাপলকে, আলটিমেটলি এখানে সাইক্লিন AMP তৈরি হবে। তো এই জায়গাটাতে সাইক্লিন AMP অথবা সাইক্লিন AMP তৈরি হওয়া মানে বেশি বেশি সাইক্লিন AMP ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ তৈরি হবে। এই সাইক্লিন AMP ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ সে স্মুথ মাসল সেলের মায়োসিন লাইট চেন কাইনেজ এই এনজাইমটাকে সে ইনহিবিট করে দেয়। মনে রাখবেন, এই মায়োসিন লাইট চেন কাইনেজ এনজাইমটা সে কী করে? সে মায়োসিনকে অ্যাক্টিভেশন করে, ফলে এই মায়োসিন অ্যাক্টিনের সাথে কাপলিং করতে পারে এবং অ্যাক্টিন মায়োসিন যখন কাপলিং হয় তখনই সেই জায়গায় একটা কী হয়? কন্ট্রাকশন হয়। সো আমার এই ক্ষেত্রে ডোপামিন 1 রিসেপ্টর যেটা করছে, সে সাইক্লিন AMP এর পরিমাণ বাড়ানোর মাধ্যমে এই MLC-কে এনজাইমকে ইনহিবিট করছে। আলটিমেটলি মায়োসিন অ্যাক্টিভেশন হবে না, ফলে অ্যাক্টিন মায়োসিন কাপলিং হবে না, ফলে কন্ট্রাকশন হবে না, ফলে স্মুথ মাসেল রিল্যাক্সেশন হবে। সো আমরা বুঝলাম যে ডোপামিন 1 রিসেপ্টরটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের স্মুথ মাসল সেলকে কী করে? রিল্যাক্স করে। এখন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের স্মুথ মাসেল যদি রিল্যাক্স হয় তাহলে পেরিস্টালসিসকে বেশি হবে না কম হবে? অবশ্যই কম হবে, কারণ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের স্মুথ মাসেল রিল্যাক্স হওয়া মানে তারা পেরিস্টালটিক মুভমেন্ট করতে পারছে না, তাহলে পেরিস্টালসিস কমে যাবে। তাহলে পেরিস্টালসিস কমলে পেশেন্টের কী ডেভেলপ করবে? constipation. So we have shown you that dopamine can cause
constipation. Clear? Dopamine causes constipation by decreasing gastrointestinal peristalsis through inhibiting the smooth muscle. Clear? আচ্ছা, এই হলো আমাদের ব্যাপারটা। এখন আসেন, ঠিক একইভাবে আপনারা যদি দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, এটা একটা স্মুথ মাসেল সেল, এসএমসি দিয়ে আমি বুঝাচ্ছি, এটা একটা ইন্টেস্টিনাল ট্র্যাক্টের স্মুথ মাসেল সেল। এখন এই জায়গায় আমি একটা নিউরন আঁকলাম। এই নিউরনটা হলো এন্টেরিক নার্ভাস সিস্টেমের একটা নিউরন। ক্লিয়ার? আচ্ছা, এখন এই এন্টেরিক নার্ভাস সিস্টেমের মধ্যে মনে রাখবেন দুই ধরনের নিউরনই অ্যাটাচ থাকে, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। দুই ধরনের নিউরনই এই যে এন্টেরিক নার্ভাস সিস্টেমে থাকে। এখন এটা হলো, আমি এখানে যেটা আঁকলাম, এটা হলো একটা প্যারাসিম্প্যাথেটিক নিউরন। এই প্যারাসিম্প্যাথেটিক নিউরনগুলো কোন ধরনের নিউরন? এগুলো হলো কোলিনার্জিক নিউরন। দ্যাট মিন্স ওদের মধ্যে কি আছে? অ্যাসিটাইল কোলিন। ফলে ওরা এখানে রিলিজ করবে কি? অ্যাসিটাইল কোলিন। এই যে ডট ডট, এটা হলো অ্যাসিটাইল কোলিন। এই যে নিউরনটা, এই নিউরনের এই যে এক্সোনাল যে সাইডটা আছে, এই এক্সোনাল সাইডে একটা রিসেপ্টর থাকে, তার নাম হলো D2। আমি একটু রেড কালার দিই, তাহলে আপনারা বুঝবেন ভালো ইনশাল্লাহ। D2, এটাকে একটু রেড করে দেই, D2। কেমন? এখন বলেন তো, একটু আগে আপনাদের বললাম যে D2 রিসেপ্টর কেমন। এই যে দেখেন, D2 রিসেপ্টর হলো GI, অর্থাৎ সে ইনহিবিটরি। কেমন? আচ্ছা, এখন এই নিউরনের উপরে যেহেতু D2 আছে, তাহলে এখানে যদি কোনো কারণে ডোপামিন বসে, তাহলে ডোপামিন এই D2 রিসেপ্টরকে অ্যাক্টিভ করবে। তাহলে এই D2 রিসেপ্টর তখন এই নিউরনের উপরে কি ইফেক্ট ফেলবে? যেহেতু D2 রিসেপ্টর একটা GI কাপল, ফলে সে কি করবে? সাইক্লিন AMP সিনথেসিস কমাবে। ফলে ওভারঅল এই নিউরনের উপরে সে একটা ইনহিবিটরি ইফেক্টস ফেলবে। ইনহিবিটরি ইফেক্টস ফেলা মানে এই প্যারাসিম্প্যাথেটিক নিউরনকে আমার D2 রিসেপ্টরকে সাপ্রেস করে ফেলবে। ফলে এই প্যারাসিম্প্যাথেটিক নিউরন থেকে এখন অ্যাসিটাইল কোলিন বেশি রিলিজ হবে না কম রিলিজ হবে? কম রিলিজ হবে, কারণ তাকে সাপ্রেস করে ফেলছি। তাহলে অ্যাসিটাইল কোলিন রিলিজই যদি কম হয়, তাহলে এই স্মুথ মাসেল সেলের উপরে আবার একটা কি রিসেপ্টর আছে? M3। তাহলে এই M3 এর উপরে বসে কাজ করে কে? এই অ্যাসিটাইল কোলিনটাই এই স্মুথ মাসেল সেলের M3-র উপরে বসে, যেটা কিনা আবার একটা GQ কাপল। এবং আপনারা সবাই জানেন, এখন বলতে গেলে কমপ্লেক্স হবে, তাই সিম্পলি বলি যে GQ কাপল এটা ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম লেভেল বাড়ানোর মাধ্যমে স্মুথ মাসেল কন্ট্রাকশনকে বাড়ায়। ফলে আলটিমেটলি আমাদের এখানে কি হবে? পেরিস্টালসিস বাড়বে। তাহলে আমরা দেখলাম এন্টেরিক নার্ভাস সিস্টেমের প্যারাসিম্প্যাথেটিক আর্ম অ্যাসিটাইল কোলিন রিলিজের মাধ্যমে স্মুথ মাসেলের কন্ট্রাকশন বাড়ানোর মাধ্যমে, পেরিস্টালসিস বাড়ানোর মাধ্যমে আমাদের বাউল ট্রানজিট টাইম মেনটেন করে, অর্থাৎ কনস্টিপেশন থেকে আমাদেরকে আল্লাহ তাআলার রহমতে রক্ষা করে। তাহলে এখন আমি যদি কাউকে ডোপামিন দেই, ধরেন এক্সটার্নালে ডোপামিন দিলাম, এই ডোপামিন গিয়ে এন্টেরিক নার্ভাস সিস্টেমের অ্যাসিটাইল কোলিন অর্থাৎ কোলিনার্জিক নিউরনের উপরে, এই D2 রিসেপ্টরের উপরে কাজ করে এই নিউরনটাকে সাপ্রেস করলো। সে অ্যাসিটাইল কোলিন রিলিজ করতে পারছে না, M3 রিসেপ্টর অ্যাক্টিভ হচ্ছে না, স্মুথ মাসেল কন্ট্রাকশন হচ্ছে না। স্মুথ মাসেল তাহলে কি হবে? রিল্যাক্সেশন হবে। তাহলে কি হবে? পেরিস্টালসিস হবে না। ফলে কি ডেভেলপ করবে? বাউল ট্রানজিট টাইম বেড়ে যাবে, দ্যাট মিনস কনস্টিপেশন ডেভেলপ করবে। তার মানে আমরা বুঝলাম ডোপামিন D1 রিসেপ্টরের মাধ্যমেও জিআই পেরিস্টালসিস কমায়, D2 রিসেপ্টরের মাধ্যমেও জিআই পেরিস্টালসিস কমায়, অর্থাৎ ডোপামিন কনস্টিপেশন করে। একটু ভালো করে খেয়াল করেন, এই এতক্ষণ যে গল্পটা বললাম, এই গল্পটা দিয়ে আপনারা বুঝলেন যে ডোপামিন ক্যান কজ কনস্টিপেশন। ঠিক আছে, বাই ইনহিবিটিং দ্য
কোলিনার্জিক নিউরন অফ এন্টেরিক নার্ভাস সিস্টেম। আবার ঠিক একইভাবে এখানে যে D1 রিসেপ্টর আছে, যেটা ডিরেক্ট স্মুথ মাসেল সেলের উপরে, হ্যাঁ, এটার উপরে ডোপামিন কাজ করে, সেখানেও সে কী করছে, এই যে MLCK ইনহিবিট করে সে কনস্টিপেশন করছে। ক্লিয়ার? কনস্টিপেশন করছে। তার মানে আমরা দেখলাম যে ডোপামিন, ডোপামিন কি করে, কনস্টিপেশন করে। কিভাবে? দুটো রিসেপ্টরের মাধ্যমে সে করে এটা। একটা হলো D1 যেটা ডিরেক্ট স্মুথ মাসেল সেলের উপরে, আরেকটা হলো D2 যেটা এন্টেরিক নার্ভাস সিস্টেমের প্যারাসিম্প্যাথেটিক নিউরনের উপর, দুটোর উপরে কাজ করে সে কনস্টিপেশন করে। এখন আমরা যেটা করি, আমরা যে ড্রাগগুলো কমনলি পাই, মেটোক্লোপ্রামাইড, হ্যাঁ, তারপর হচ্ছে ডমপেরিডন, এই দুটোই বেশি আমরা পাই। প্রেগনেন্সিতে মেটোক্লোপ্রামাইড, এমনিতে আমরা ডমপেরিডন ইউজ করি। তো এই ড্রাগগুলো হলো কি? এই ড্রাগগুলো হলো এই D2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। D2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এখন এই D2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, তার মানে আসলে আমরা আমাদের প্রথম স্লাইডে যে মেকানিজমটা বললাম, এখানের উপর আমাদের তেমন কাজ নাই। ঠিক আছে, নন সিলেক্টিভ, এনি ড্রাগ ইজ নট পিওরলি সিলেক্টিভ। দ্যাট মিনস যদিও ডমপেরিডন, মেটোক্লোপ্রামাইড এরা আসলে D2 ব্লকার, বাট এরা D1কে ব্লক করতে পারে। যাই হোক, এখন আসেন, যদি আমাদের D2কে ব্লক করে, যেহেতু আমরা সেটা নিয়ে কথা বলি, এই যে D2 রিসেপ্টরটাকে যদি এখন আমাদের এই ডমপেরিডন বা মেটোক্লোপ্রামাইডটা ব্লক করে দেয়, তাহলে ডোপামিন এখানে আর কাজ করতে পারবে না। তাহলে ডোপামিন আর এখানে কাজ করতে পারবে না। তাহলে ডোপামিন যদি কাজ করতে না পারে, তাহলে এই নিউরনটা আর ইনহিবিটেড হবে না। তাহলে অ্যাসিটাইলকোলিন এখন বেশি বেশি রিলিজ হবে। তাহলে মাস্কারিনিক 3 রিসেপ্টর এখন বেশি বেশি অ্যাক্টিভেটেড হবে, ফলে স্মুথ মাসেল কন্ট্রাকশন এখন বেশি হবে, ফলে পেরিস্টালসিস বাড়বে, ফলে কনস্টিপেশন আর হবে না। কারণ ডোপামিন কনস্টিপেশন করতো, আমি এখন ডোপামিনকে কাজ করতে দিচ্ছি না, ফলে কনস্টিপেশন হবে না, ফলে আমার এটা ইমপ্রুভ করবে, আমি সুস্থ হব। এবং যদি ওভার ডোজিং হয়ে যায়, তাহলে ইট ক্যান কজ ডায়রিয়া। এই হলো আমাদের আজকের লেকচারের মূল কথাটা, যে কীভাবে আমাদের আসলে এখানে ডমপেরিডনের এই মেকানিজমটা অ্যাপ্লিকেবল হচ্ছে। এখন আসেন, আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় আমাদেরকে একটু জানতে হবে। আপনারা সবাই জানেন যে আমরা যদিও আপডেটেড গাইডলাইনগুলোতে ডমপেরিডনকে প্রথমে রাখে না এই পারপাজে, সেটা হলো যে আমরা ফ্রিকুয়েন্টলি এই ডমপেরিডনকে আমরা জার্ডের ট্রিটমেন্টে ইউজ করি। সবাই জানেন আপনারা জার্ড, অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে আমরা ইউজ করি। ব্যাপারটা হলো কেন? কারণ হলো, যদি সিম্পলি বলি যে আমরা ডমপেরিডনকে ইউজ করি, কারণ ডমপেরিডন ও কী করে, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের টোন বাড়ায়। লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের টোন বাড়ায়, ফলে সে টাইটলি ক্লোজ হয়। এখন এই যদি আমি একটা লোয়ার ইসোফেগাস আঁকতে চাই, এখানে একটা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার আছে, ফলে একে যদি আমি, ও হচ্ছে একটা সার্কুলার স্মুথ মাসেল, ফলে ওকে যদি আমি টাইটলি কি করে দিতে পারি, ক্লোজ করে দিতে পারি, তাহলে এখানে যে গ্যাস্ট্রিক অ্যাসিডিক কন্টেন্ট, এগুলো আফটার মিল এই জায়গায় আর উঠতে পারবে না। তাহলে আমার কাজ হলো যে এই স্ফিংটারটাকে টাইটলি ক্লোজ করা। তাহলে ডমপেরিডন কিভাবে এটাকে হেল্প করে, আসেন আমরা সেটা জানি। মনে রাখবেন যে এই যে এখানে আমরা যেটা করি, যে এখানে কি আছে, একটু আগে আপনাদের বললাম যে এখানে হলো এটা একটা সার্কুলার স্মুথ মাসেল, মানে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা, এটা একটা সার্কুলার স্মুথ মাসেল, হ্যাঁ, যার ওরিয়েন্টেশনটা হচ্ছে এরকম সার্কুলার। ঠিক আছে, দ্যাট মিনস এই স্মুথ মাসেলগুলো যদি কন্ট্রাক্ট করে,
এই স্মুথ মাসেলের যদি কন্ট্রাকশন হয় তার মানে এই স্ফিংটারটা ক্লোজ হবে। কন্ট্রাকশন করলে এগুলো সবাই ভিতরের দিকে চুপসে আসবে, চেপে আসবে, ফলে এই ছিদ্র পথটা অর্থাৎ লোয়ার ইসোফেগাসটা ক্লোজ হবে। তাহলে এখন আমরা দেখি এই যে একটা স্মুথ মাসেল, এই স্মুথ মাসেলগুলো থেকে আমরা একটা স্মুথ মাসেল নিলাম, এই স্মুথ মাসেলটা, এবং তার উপরে রিসেপ্টর হলো D1। এখন আসেন এই D1টা কী করবে, এটা স্মুথ আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে দেখেন যে ডোপামিন একটা হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেমে থাকে যেটা কোলিনার্জিক নিউরনের উপরে ইনহিবিটরি ইফেক্ট, আর হলো ডিরেক্ট স্মুথ মাসেল সেলের উপরে থাকে যেটার ইফেক্ট ইনহিবিটরি ইফেক্ট। আচ্ছা, এখন এখানে যেটা হবে যে এই স্মুথ মাসেলটাকে ঠিক একইভাবে সাপ্লাই দিবে একটা কোলিনার্জিক নিউরন, দ্যাট মিনস সে অ্যাসিটাইল কোলিন রিলিজ করবে এবং এখানে আছে একটা D2 রিসেপ্টর যেটা কিনা এই নিউরনটাকে ইনহিবিট করার চেষ্টা চালায়। এখন আমরা যখন ডমপেরিডন দিব আমরা এটাকে ব্লক করে দিব, এটাকে ব্লক করে দিব। আরেকটা জিনিস মনে রাখেন, এই যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার এখানে থাকে আপনার M3 রিসেপ্টর, ঠিক আছে, M3 রিসেপ্টর একমাত্র স্ফিংটার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের যেখানে M3 থাকে। অন্যান্য স্ফিংটারগুলোতে যেমন আইলিউসিকাল ভালভ বা আদার্স যে সকল স্ফিংটার GI সেখানে থাকে M2। যাই হোক, তাহলে অ্যাসিটাইল কোলিন যখন এখানে রিলিজ করবে, অ্যাসিটাইল কোলিনটাকে যখন এখানে রিলিজ করবে, এখানে যখন রিলিজ করবে অ্যাসিটাইল কোলিন, তখন এই M3টা GQ মেকানিজমে কাজ করে এই স্মুথ মাসেলটাকে কী করবে, কন্ট্রাকশন করবে, বন্ধ করবে, এবং D2 এই কাজটাকে ইনহিবিট করে। ডোপামিন অ্যাসিটাইল কোলিন রিলিজ কমিয়ে দেয়, ফলে এই স্মুথ মাসেলটা কন্ট্রাকশন হতে পারে না। আর আমরা এই রিসেপ্টরটাকে ব্লক করে দিব, আমরা এই রিসেপ্টরটাকে ব্লক করে দিব, ফলে এখানে কোনো ডোপামিন আর কাজ করতে পারবে না, ফলে এই নিউরনটা ইনহিবিট হবে না, ফলে সে বেশি বেশি অ্যাসিটাইল কোলিন রিলিজ করবে। ওই বেশি বেশি অ্যাসিটাইল কোলিন এই M3-র উপরে বেশি বেশি কাজ করে আলটিমেটলি আমার স্মুথ মাসেল এই কন্ট্রাকশনটাকে ফ্যাসিলিটেট করে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার টোন বাড়াবে এবং এই স্ফিংটারটা ক্লোজ থাকবে, ঠিক আছে। তো এই হলো আসলে ব্যাপারটা। এই কারণেই আমরা যেই সকল ডমপেরিডন মেটোক্লোপ্রামাইড ইউজ করি, এটা লোয়ার যে টোন বাড়ায় স্মুথ মাসেলের D1-এর উপরে কাজ করে নয়, এটা স্মুথ মাসেলের উপরে কাজ না করে সে কি করে, ওই যে কোলিনার্জিক নিউরনের উপরে যে D2 রিসেপ্টর আছে ওই রিসেপ্টরটাকে সে ব্লক করে দেয়, ফলে এইভাবে সে স্মুথ মাসেল কন্ট্রাকশন বাড়ায়, ঠিক আছে। তাহলে এটা একটা ইনডাইরেক্ট মেকানিজম, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।